লেখিকা সাগরিকা ভট্টাচার্যের মেহুল কথা। আজ সোমবার মেহুল আসবে জয়ন্তর সাথে দেখা করতে। জয়ন্তর মনে মনে খুব ফুর্তি হচ্ছে। এতদিনে তবে পাখি খাঁচায় ঢুকলো। করিস তো লোকের বাড়িতে কাজ, তার আবার এত নখরা। শালির এদিক নেই ওদিক আছে। একবার শালিকে বাগে আনি, তারপর বোঝাবো জয়ন্ত কি জিনিস। মেহুলকে দুপুরের দিকে আসতে বলেছিল জয়ন্ত। কারণটা ও ভালো করেই জানে। এই সময়টা রাস্তাঘাট অনেকটাই ফাঁকা থাকে, যে যার ঘরে খিলেটে ঘুমোয়। এই সুযোগে শালিকে টুকুস করে ঘরে ঢুকিয়ে নিলেই কেল্লা ফতে। কিন্তু মালটা এত দেরি করছে কেন? আবার বুঝে ঠুঝে ফেললো নাকি জয়ন্তর চাল? কেস খেয়েছে তাহলে তো পুরোই পেছনে বাঁশ আর হাতে হেরিকেন হয়ে যাবে। কিন্তু আমার তো মালটাকে এতটাও চালু বলে মনে হয়নি। যথেষ্টই বোকা বোকা। তাহলে কি ব্যাপার, এত দেরি কেন? বাড়িতে বর কি সোহাগ দেখিয়ে আটকে দিল তবে? ধুর, শালার ভালো লাগছে না। এই 1:30টার সময় থেকে অপেক্ষা করছি, আর এখন বাজে পাক্কা 2:30। আর কতক্ষণ অপেক্ষা করব? বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছে মেহুলের। তাড়াহুড়োতে জয়ন্তকে ফোন করার কথাটাও মাথায় আসেনি ওর। মনে পড়তেই ছোট্ট নোকিয়ার কিপ্যাড ফোনটা বের করে ফোন করলো জয়ন্তকে। মেহুলের ফোনে জয়ন্ত লাভ বলে সেভ করা আছে নম্বরটা। জয়ন্তই সেভ করে দিয়েছিল। মেহুল হ্যালো বলতেই চিৎকার করতে গিয়েও নিজেকে সামলে নিল জয়ন্ত। উহু, চিৎকার করলে চলবে না, তাহলে পাখি খাঁচায় ঢোকার আগেই ফুরুত হয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে সব সামলাতে হবে। জয়ন্ত গলা নামিয়ে বলল, কোথায় তুমি সোনা? আমি ট্রেনে আছি, আর একটা স্টেশন ব্যাস, পৌঁছে যাব গো। শোনো জয়, আমার খুব ভয় করছে, কেউ যদি দেখে ফেলে আমাদের। ধুর, কি যে বলো না, কিচ্ছু হবে না। তুমি ডানকুনি নেমে স্টেশনের ডান দিকে রাস্তা ধরে হেঁটে গেলে দেখবে একটা খেলার মাঠ পড়বে। ওটা পেরিয়ে একটু সোজা গেলে দেখবে একটা গলি ঢুকে গেছে বাঁ দিক দিয়ে। ওটা ধরে এগোলেই একটা গুদাম দেখতে পাবে। ওইখানে আমি অপেক্ষা করব তোমার জন্য, কেমন? আর শোনো, তুমি বেশি টেনশন করো না, আমি আছি তো নাকি? আর কিছুক্ষণ পরেই তোমার মুক্তি মেহুল সোনা। কথাটা বলতে বলতে মুখে একটা বাঁকা হাসি খেলে গেল জয়ন্তর। স্টেশনে নেমে সাইড ব্যাগটা আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে আঁচলটা মাথার উপর দিয়ে টেনে নিল মেহুল। কে বলতে পারে কে কোথায় দেখে নেবে, তারপর আবার তার বর অজিতকে জানিয়ে দেবে। তাহলে তার আর জয়ন্তর সাথে ঘর বাঁধা হবে না। আর অজিত এসব জানতে পারলে প্রাণে মেরে ফেলবে মেহুলকে। এক মুহূর্ত এসব ভেবে নিয়ে জোরে পা চালালো মেহুল। জয়ন্তর বলা নির্দেশ মতো সময়ে পৌঁছতে হবে। সাইড ব্যাগটায় 3টে সিনথেটিক শাড়ি, সায়া, ব্লাউজ আর প্রয়োজনীয় কয়েকটা জিনিস আছে। এই যেমন ছোট আয়না, চিরুনি, টিপ, একটা লিপস্টিক, কিছু টাকা আর বহুদিনের পুরনো একটা ভেঙে যাওয়া ফেস পাউডার। এই 3 বছর আগে ডানকুনি রথের মেলা থেকে কিনেছিল মেহুল। সাজতে গুজতে সে বরাবরই ভালোবাসে, কিন্তু বর অজিতটা একটা অমানুষ। বিয়ের 7 বছর পরেও তাকে মারধর করে গালি দেয়, রাত বিরেতে বার করে দেয় ঘর থেকে। মেহুলের একটা মেয়ে আছে বকুল। মেয়েটা বেশিরভাগ সময়ই ওর পিসির কাছেই থাকে। অজিতের এই বোনটা ঝুমা খুব ভালো মেয়ে, বরটাও ভালো। একটা হোটেলে কাজ করে সংসার চালায়, তাও সে ঝুমার ছোট ছোট আবদারগুলোর খেয়াল রাখে। এসব দেখলে মেহুলের ভালো লাগে, আবার কষ্ট হয় খুব নিজের কথা ভেবে। সে কোন ছোট্ট বয়সে বাপ মা তাকে জানোয়ারটার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। তখন মেহুলের বয়স 14-15 হবে। মেহুল ছিল অজিতের ভোগের বস্তু, এছাড়া আর কিছু নয়। অজিত একটা কারখানায় কাজ করলেও অর্ধেক দিন সেটা বন্ধই থাকে। পয়সাও দেয় না ঠিক মতো, আর যেটুকু দেয় অজিত তা দিয়ে মদ কিনে বাড়ি ফেরে। কোনোদিন একটু ফুলকো টেংরি, আবার কোনোদিন মুরগির ছাট নিয়ে এসে মেহুলকে বলে কষিয়ে রান্না কর, মাল দিয়ে খাবো। মেহুল জানে এসে রান্না করে দিলেই আকণ্ঠ মদ গিলবে। তারপর শুরু হবে মেহুলের ওপর অত্যাচার। সারা বস্তির লোক জানে ওদের এই রোজকার ঘটনা। কেউ কিছু বলেও না, কারণ এখানে এগুলো নতুন কিছু নয়।
পরদিন সকালে প্রস্রাবদ্বারের যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারে না মেহুল। তাও তাকে সব কাজ করতে হয়, আবারও তৈরি থাকতে হয় রাতের জন্য। বকুল আসতে জীবনটা অনেক বদলেছে মেহুলের, কারণ ওর কথা ভেবেই এখন মেহুল নতুন করে বাঁচতে শিখেছে। ঝুমার কথা মতোই ও লোকের বাড়িতে রান্নার কাজ নিয়েছে। ঝুমাও আগে করত, এখন করে না। ও এখন 2 মাসের পোয়াতি। আগে ঝুমার দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে, তাই এবার ডাক্তার তাকে খুব সাবধানে থাকতে বলেছে। তাই ঝুমা কাজ ছেড়ে ঘরেই থাকে। ওর কাজের বাড়িগুলো মেহুলকে ধরিয়ে দিয়েছে। মেহুল একবেলাই রান্না করে, রান্নার হাতও চমৎকার ওর। ঝুমা বকুলকে সারাদিন নিজের কাছেই রাখে। ওর বাড়িটা মেহুলের বাড়ি থেকে কাছেই। মেহুল কাজ থেকে ফেরার সময় বকুলকে নিয়ে ফেরে। বকুল এখনো অনেক ছোট, তাই স্কুলে ভর্তি করা হয়নি। মেহুলের অনেক খাটাখাটনি হয়ে যায়, ঘরের কাজ, বাইরের কাজ। সারাদিন পর খুব ক্লান্ত হয়ে যায় ও, কিন্তু তবু মাস শেষে কড়কড়ে 6,000 টাকা পায় হাতে, ওটাই ওর সুখ। উত্তরপাড়ার মলি বৌদির বাড়িতে কাজ করতে গিয়ে জয়ন্তর সাথে পরিচয়। জয়ন্ত কারেন্টের কাজ করে, আর সেই সূত্রেই ওই বাড়িতে যেত আসতো। সে একদিন এভাবেই আলাপ হয় মেহুলের সাথে। আলাপ পরিচয়ের পর মেহুলের মুখে তার দুঃখের কথা শুনে মেহুলকে প্রেমের প্রস্তাব দেয় জয়ন্ত। মেহুল প্রথমটায় রাজি না হলেও জয়ন্তর দেখানো রঙিন স্বপ্ন তার 2 চোখ ধাঁধিয়ে দিয়েছিল। নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে মেহুল। সত্যি তো, কি পেয়েছে সে জীবনে, কি দিয়েছে ওই জানোয়ার অজিত ওকে? অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, এসব ছাড়া কি পেয়েছে সে? তাছাড়া বকুলটাও বড় হচ্ছে, ওকেও একটা সুস্থ জীবন দেওয়াটা খুবই জরুরি। মাঝে মাঝে মেহুলের দেখা হতে লাগলো জয়ন্তর সাথে। জয়ন্ত বিয়ের প্রস্তাব দেয় মেহুলকে। বকুলের দায়িত্ব নিতে চায় সে। কখন যেন নিজের অজান্তেই জয়ন্তর ওপর বিশ্বাস করে ফেলেছে মেহুল। সেই মতোই আজই সোমবারের মার্চের 1 তারিখ ওর পালানোর দিন ঠিক করে। মেহুল ওর সাথে বকুলকেও আনতে চেয়েছিল, কিন্তু জয়ন্তই ওকে বলেছিল বকুল অনেক ছোট, ওকে নিয়ে আসতে সমস্যা হতে পারে, তাই এখন নয়, আগে বিয়েটা হয়ে যাক, তারপর ওরা দুজনে গিয়ে বকুলকে নিয়ে আসবে অজিতের কাছ থেকে। বকুলের সবে 4 বছর বয়স, তবুও মেহুল চুপি চুপি বকুলকে সব কথা বলেছিল। ও জানে বকুল এই কথাগুলোর কিছুই তেমন বোঝেনি, তবুও বলেছিল। আজ বকুলকে ছেড়ে আসতে মেহুলের খুব কষ্ট হচ্ছিল, তাও সে এসেছে। ঝুমার কাছে বাড়ির চাবিও দিয়ে এসেছে সে। ঝুমাকে বলেছে তার ফিরতে দেরি হবে, তাই সে যেন অজিতকে চাবিটা দিয়ে দেয়। মনে মনে মেহুল জানে সে আর ফিরবে না। বকুলকে একটা সুস্থ সুন্দর জীবন দিতেই হবে, আর তার জন্য কয়েকটা দিন ওকে বকুলের থেকে দূরে থাকতেই হবে। শেষবারের মতো বকুলকে একটা চুমু খেলো মেহুল। তারপর আস্তে আস্তে বড় রাস্তা পেরিয়ে চলে গেল নতুন জীবনের উদ্দেশ্যে। গোডাউনের কাছে আসতে মেহুল দেখলো জয়ন্ত দাঁড়িয়ে আছে। মেহুলকে দেখেই এগিয়ে এলো তড়িঘড়ি। তোমার আসতে অসুবিধা হয়নি তো? কেউ তোমাকে দেখে ফেলেনি তো এখানে আসতে? কথাগুলো বলতে বলতে ঘামছিল জয়ন্ত। না, আমাকে এখানে আসতে কেউ দেখেনি, কিন্তু বকুলটার জন্য ভারী মন খারাপ করছে গো। ও, এত চিন্তা করছো কেন সোনা? আমি আছি তো। বকুলকে আমরা নিয়ে আসবো তো, ব্যাস আর কয়েকটা দিন পরেই। এখন চলো তো, ভেতরে চলো। এটা তো একটা গোডাউন জয়, এখানে কোথায় থাকবো আমরা? উফ পাগলি, এখানে কেন থাকবে? শুধু আজকে রাতটাই এখানে থাকবো আমরা। কাল সকাল হলেই তোমাকে নিয়ে মন্দিরে গিয়ে বিয়েটা সেরে ফেলবো, কেমন? মুখে একটা লাজুক হাসি ফুটে ওঠে মেহুলের। জয়ন্তর সাথে ভেতরে ঢুকে দেখলো ভেতরে গাদা গাদা পিচবোর্ডের বাক্স ডাই করে রাখা। কি জানি এগুলো কিসের, কি বা রাখা হয় এখানে কে জানে। একটা তক্তপোষ দেখিয়ে মেহুলকে বসতে বলল জয়ন্ত। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে মেহুল সোনা, দাঁড়াও আমি এক্ষুনি তোমার খাবারের ব্যবস্থা করছি, বলে বেরিয়ে গেল জয়ন্ত। যাবার সময় বাইরে থেকে তালা মেরে গেল। মেহুলের মন খুব খারাপ, কেবলই বকুলটার কথা মনে পড়ে যাচ্ছে। কি জানি মেয়েটা কি করছে। বাড়িতে এসে মেহুলকে না দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় অজিত। তারপর ঝুমার বাড়ি গিয়ে জানতে পারে মেহুল ফেরেনি। কি করবে বুঝতে না পেরে বকুলকে ঝুমার কাছেই রেখে চাবি নিয়ে বাড়ি চলে আসে অজিত।
মুরগির ছাটগুলো ঘরের এক কোণে রেখে নিজেই পেঁয়াজ আদা রসুন কেটে চাট কষাতে ব্যস্ত হয়ে পড়ে। মাংস কষাতে কষাতে মদের গ্লাসে চুমুক দিতে দিতে অজিত বলে, কি জানি মাগি গেল কই, কার সাথে ঢলাতে গেছে শালি। আসুক একবার, মাগির এমন হাল করব আজ বিছানা ছেড়ে উঠতে পারবে না। ঝুমা ভেবে পায় না কোথায় গেল মেহুল। রাত বাড়ার সাথে সাথে তার ভয়টা আরও গাঢ় হতে থাকে। মেহুলের কোনো বিপদ হলো না তো? পায়ে পায়ে সে মেহুলের বাড়ি যায়। একে পোয়াতি মেয়ে ছেলে, হাঁটতে চলতেও কষ্ট হয়, তবুও সে মেহুলের চিন্তায় নিজের কষ্ট ভুলতে বসেছে। দরজায় টোকা দিতেই চেঁচিয়ে উঠল অজিত, এসেছিস হারামজাদি, আয় আয় শালি, খুব চর্বি হয়েছে না তোর, আয় আজ তোর চর্বি আমি গলাবো। মাতাল অজিত দরজা খুলে বেরিয়ে ঝুমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। এ কি ঝুমা? টলমলো পায়ে এগিয়ে আসে অজিত। মেহুল কই? কোথায় মরল কি ওই মাগি? মদের গন্ধে গা গুলিয়ে উঠল ঝুমার। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, মেহুল ফেরেনি দাদা। ফিরলে কি আর চেঁচাতাম? ও শালি কুত্তি খুব বার বেড়েছে, আসুক আজ, ঘরে হাত পা ভেঙে ঘরে ফেলে রেখে দেব শালিকে। দরকার হলে ঘরে খদ্দের এনে দেব, শালি ঘরে বসে ধান্দা করে সংসার চালাবে, কিন্তু বাইরে যাওয়া বন্ধ আজ থেকে ওর। অজিতের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারল না ঝুমা, বেরিয়ে এলো ওখান থেকে। কি হলো তবে মেয়েটার? উফ, কি অসহ্য যন্ত্রণা মাথায়, চোখটা খুলতে পারছি না কেন। একটু ঘোর কাটতে মেহুল দেখল তার হাত পেছনে বাঁধা, পাও বাঁধা, মুখেও একটা কাপড় বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু কে বাঁধলো এমন করে তাকে? জয়ন্তই বা কোথায়? এই আধো অন্ধকার ঘরে তাকে কেন বেঁধে রাখা হয়েছে ভাবতে ভাবতে চোখে জল চলে আসে মেহুলের। তবে কি সে কোনো ফাঁদে পড়ল? জয়, জয় কোথায়? চিৎকার করতে গিয়েও পারছে না মেহুল, ওর মুখ বাঁধা। একটু চোখ ঘোরাতেই চোখে পড়ল আরও একটা মেয়ে একই রকম ভাবে বাধা অবস্থায় পড়ে আছে। বয়সও বেশি নয়, চেহারা দেখে মনে হচ্ছে মেহুলের মতোই কোনো পরিবারের থেকে এসেছে, কিন্তু ওই বা এখানে এলো কিভাবে? তবে কি জয়? জয় কি তার মতোই মেয়েটাকেও এখানে এনেছে ভুলিয়ে ভালিয়ে? মেহুলের মনে পড়ে গেল সে এখানে আসার পর তার খিদে পেয়েছিল খুব। জয়ন্তই ওকে একটা গ্লাসে ঠান্ডা জাতীয় কিছু আর রুটি তরকারি দিয়েছিল খেতে, তারপর আর কিছু মনে নেই মেহুলের। হে ঈশ্বর, এত বড় বিশ্বাসঘাতকতা! কিন্তু এখন কি করে বের হবে সে এখান থেকে? বকুলের মুখটা মনে করে ফুপিয়ে উঠল মেহুল। যে করি হোক তাকে এখান থেকে পালাতেই হবে। পায়ের শব্দ পেয়ে চুপ করে শুয়ে পড়ল মেহুল, অজ্ঞানের ভান করে। দরজা খুলে ভেতরে এলো জয়ন্ত আর দুটো ছেলে। হাত পা বাঁধা পড়ে থাকা অপর মেয়েটির ততক্ষণে জ্ঞান এসে গেছে, গোঙাচ্ছে মেয়েটা। জয়ন্ত মেয়েটার কাছে এগিয়ে গিয়ে সজোরে একটা লাথি মারল পেটে। মেয়েটা আরও গঙিয়ে উঠল। হাসছে জয়ন্ত, শালি আবার কাঁদছে। ভালোবাসা চাই? এই যুগে না ওসব ভালোবাসা টালোবাসা বলে কিছু হয় না, বুঝলি? সবই টাকা আর শরীরের খেলা। এক হাতে টাকা নেব, অন্য হাতে মেয়ে সাপ্লাই দেব। আবার হেসে উঠল জয়ন্ত। এই দুটো মালকে সোজা দুবাই পাচার করব, সলিড দাম পাবো। টিনু, পাপ্পু। হ্যাঁ ওস্তাদ বলো। এগিয়ে এলো ছেলে দুটো। এই মালটাকে ড্রাগের ইঞ্জেকশন দে, এমন ডোজ দিবি যেন শালি গোটা একটা দিন অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর ওস্তাদ, এই নতুন মালটাকে কি করব? ও এই মালটা, এটার তো এখনো জ্ঞানই ফেরেনি, থাক শালি পড়ে ওখানে। ওস্তাদ, ওস্তাদ একটা আবদার ছিল ওস্তাদ, বলল পাপ্পু। বল কি আবদার? সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল জয়ন্ত। ওস্তাদ, এই কচি মালটা পাচার হওয়ার আগে একবার একটু মজা লুটতে চাই ওস্তাদ। পাপ্পুর মুখে বদমাইশি হাসি। সিগারেটটা মুখ থেকে নামিয়ে পাপ্পুর দিকে তাকিয়ে ফিক করে হাসলো জয়ন্ত। শালা ঢ্যামনা, কচি মাল দেখলেই বডি গরম হয়ে যায় তাই না? ঠিক আছে, যা মস্তি কর, কিন্তু খেয়াল রাখবি গায়ে যেন একটাও দাগ না পড়ে। শালা আগের বারে মালটার গায়ে এত দাঁতের দাগ করেছিলি, শেষে মালটাকে 5,000 টাকা লস করে বিক্রি করতে হয়েছিল। তাই এবার সাবধান, দাগ পড়লে তোর খবর আছে বলে দিলাম পাপ্পু। পাপ্পু খুশিতে রগমগ হয়ে থ্যাঙ্কস ওস্তাদ বলে চলে গেল মদ গিলতে। টিনুকে নিয়ে জয়ন্ত বেরিয়ে গেছে।
সব কথা শুনে চোখ ফেটে জল গড়িয়ে পড়ল মেহুলের। কিন্তু তাকে এখান থেকে বের হতেই হবে, নিজের জন্য না হোক বকুলের জন্য। আর সে যদি বেরোয় তবে ওই মেয়েটিকেও সে এখান থেকে নিয়েই বেরোবে, মনে মনে প্রতিজ্ঞা করল মেহুল। অনেকক্ষণ ছটফট করতে করতে বাঁধন অনেকটাই আলগা হয়ে এসেছিল মেহুলের। হাতের বাঁধনটা আচমকাই খুলে গেল, তাড়াতাড়ি সব বাঁধন খুলে ফেলল সে। এর মধ্যেই আবার পায়ের শব্দ। চুপ করে ঘাপটি মেরে শুয়ে পড়ল মেহুল। পাপ্পু এসেছে, টলমল করছে সে। দেখেই মনে হচ্ছে মদের নেশায় চুর হয়ে আছে। মেয়েটি তখনও ব্যথায় কাতরাচ্ছে। পাপ্পু ঝাঁপিয়ে পড়ল মেয়েটির ওপর, জন্তুর মতো চাটছে মেয়েটিকে, হিংস্র জিভে ঝরছে জল, টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে মেয়েটির পোশাক। এবার পুরুষাঙ্গের দাপট দেখানোর জন্য মেয়েটির নগ্ন দেখে ঝুঁকে পড়ল পাপ্পু। আস্তে আস্তে উঠে এলো মেহুল। এটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া হলে আর বাঁচতে পারবে না ওরা। হয় মারো নয় মরো। আধো অন্ধকারে একটা রড তুলে নিল মেহুল, তারপর সজোরে ঘা মারল পাপ্পুর মাথায়। রক্তাক্ত পাপ্পু ছিটকে পড়ল দূরে। কাতরাচ্ছে পাপ্পু, রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। কিছু আওয়াজ করতে যাচ্ছিল পাপ্পু, পা দিয়ে মুখটা চেপে ধরল মেহুল। মর শালা মর। নিজের চোখে মুখে এক আগুন দেখতে পেল মেহুল। একটু পরেই সব চুপচাপ। এই মেয়ে, ওঠো ওঠো, বাঁচতে যদি চাও ওঠো, পালাও এখান থেকে। মেয়েটি কোনো রকমে উঠে বসে নিজের পোশাকগুলো পরে নিল। মেহুলকে ভরসা করে উঠে দাঁড়ালো সে। চুপ, কোনো আওয়াজ নয়, বাইরে লোক থাকতে পারে। মেহুল চালাকি করে দরজায় একটা টোকা দিতেই দরজা খুলে ভেতরে ঢুকলো টিনু। অমনি ধরাম করে মাথা লক্ষ্য করে রডের বাড়ি মারল মেহুল। মাটিতে লুটিয়ে পড়ল টিনু। না, বাইরে আর কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। এই মেয়ে, চলো, পালাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। দুজনেই ছুটছে। মেহুলেরও অবস্থা ভালো নয়, শরীর ভীষণ দুর্বল, কিন্তু তবুও পালাতে হবেই তাকে। মেয়েটিকে নিয়ে থানায় পৌঁছালো মেহুল। পুলিশকে সব জানিয়ে মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিতে বলল মেহুল। পুলিশ জয়ন্তকে খুঁজতে বেরিয়ে পড়ল তখনই। মেহুলের জবানবন্দি নিয়ে ওকে ছেড়ে দিল পুলিশ। এবার মেহুলের লড়াইটা নিজের অস্তিত্ব বাঁচানোর। আজ সে অসুর দমন করেছে, আজ প্রয়োজনে আরও এক অসুরের দমন করবে সে। বকুলকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাবে সে। বাড়িতে এসে মেহুল এক অন্য পরিস্থিতির সম্মুখীন হলো। বকুল দৌড়ে এসে জড়িয়ে ধরল মেহুলকে। কোথায় চলে গিয়েছিলিস তুই মেহুল? ঝুমাও ছুটে এসেছে। সেই মেহুলের অনুপস্থিতিতে বকুলকে দেখে রেখেছিল। একটু দূরেই বসেছিল অজিত। মেহুল জানে অজিত কি করবে তার সাথে। এই বাড়ির ভাত হয়তো বন্ধ হয়ে যাবে তার আর বকুলের জন্য। তাই আগেই মেহুল বলল, আমি আর থাকবো না এখানে, আমি আজই আমার মেয়েকে নিয়ে চলে যাব এখান থেকে। প্রয়োজনে কাজ করে খেটে মানুষ করব আমার বকুলকে। মেহুল কোলে তুলে নিল বকুলকে, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল স্টেশনের দিকে। কিন্তু সকলকে এবং মেহুলকে অবাক করে দিয়ে ছুটে এলো অজিত। কোথায় যাচ্ছিস বউ? পেছনে ফিরে তাকালো মেহুল। এ কোন অজিত? কাকে দেখছে সে? খানিকক্ষণ চুপ থেকে আবার মুখ খুলল অজিত। বউ, আমার মেয়েটাকে নিয়ে এমন করে আমার ঘরটা ফাঁকা করে চলে যাস না বউ। আমি অনেক অন্যায় করেছি তোর সাথে। তোর অনুপস্থিতিতে সব বুঝতে পেরেছি আমি কথা দিচ্ছি, আজ থেকে আর মদ ছোবো না আমি। ঠিক করে কাজকর্ম করব আর আমাদের বকুলকে মানুষের মতো মানুষ করে তুলব। আসবি বউ আমার ঘরে? মেহুল একটু চুপ করে থেকে কেঁদে ফেলল। এত অল্প সময়ে কি করে জানোয়ারটার ভেতরে মানুষ জন্ম নিল? অজিতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, থাকবো রে বর, থাকবো। বকুল স্কুলে ভর্তি হবে আজ। মেহুল আজ কাজের বাড়ি যায়নি। সকাল থেকে মেয়ের স্কুলে লাইনে দাঁড়িয়ে আছে সে বকুলকে নিয়ে। অজিত আজ মেহুলকে রান্না করতে দেয়নি, আজ সেই রান্না করবে বলে দিয়েছে সবাইকে। আজ ঝুমাকে 7 খাওয়াবে মেহুল। ঝুমার এখন 7 মাস চলছে। অনেক কাজ মেহুলের। ফেরার পথে ঝুমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি কিনতে হবে যে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।